গুড আফটারনুন স্টুডেন্টস। আমাদের আজকের টপিক মাধ্যমিকের ইংরাজি। মাধ্যমিকের ইংরাজি ভাষা তোমাদের অনেকের কাছেই বেশ ভীতির একটা ব্যাপার, বেশ ভয়ের একটা ব্যাপার। কিন্তু মনে রাখতে হবে আমাদের যে যদি আমরা একটু বুদ্ধি করে একটু স্ট্র্যাটেজিক্যালি পড়াশোনাটা করি তাহলে কিন্তু খুব একটা কঠিন নয় ইংরাজিতে ভালো নম্বর পাওয়া। আজকে তোমাদের সাথে এরকমই কিছু টিপস আমরা শেয়ার করব। আজকে আমাদের আলোচ্য যে একক বা টপিক সেটা হচ্ছে আনসিন কম্প্রিহেনশন। পুরো প্রশ্নপত্রের মধ্যে এই আনসিন কম্প্রিহেনশন অংশটাই আমরা সব থেকে কম গুরুত্ব দিই, শিক্ষক হিসেবেও এবং ছাত্ররাও। আমরা কি বলে থাকি বা ছাত্ররা কি ভেবে থাকে, যেহেতু আমরা আদৌ জানি না কি আসবে তাই পরীক্ষার হলে যা আসবে দেখা যাবে। কিন্তু এই আনসিন কম্প্রিহেনশনটিও বাড়িতে অনুশীলন করবার যথেষ্ট দরকার আছে। ইংরাজি ভাষার প্রশ্নপত্রের গ্রুপ বি অংশে থাকে একটি আনসিন রিডিং কম্প্রিহেনশন। এটি প্রকৃতপক্ষে পুস্তক বহির্ভূত, তাই আনসিন। বাংলায় এই কম্প্রিহেনশন টেস্টটিকে বোধ পরীক্ষণও বলা হয়ে থাকে। এর কন্টেন্ট বা বিষয়বস্তু কি? এর কন্টেন্ট হতে পারে কোনো নিউজ পেপার রিপোর্ট, কোনো স্টোরি বা স্টোরির কিছু অংশ, কোনো বায়োগ্রাফি, কোনো অটোবায়োগ্রাফি, এমনকি কোনো চিঠির অংশও হতে পারে। কোনো একবার মাধ্যমিক পরীক্ষা এসেছিল, জওহরলাল নেহেরু তার মেয়েকে যে চিঠি লিখেছিলেন তার কিছু অংশ। ছাত্রছাত্রীদের কি করতে হয়? ছাত্রছাত্রীদের এই প্রদত্ত পরিচ্ছদটি ভালো করে পড়ে তারপর তার থেকে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হয়। প্রশ্নগুলি কিরূপ একটু আমরা সেগুলো জেনে নিই। সাধারণভাবে কয়েকটি এমসিকিউ থাকে, কিছু ট্রু ফলস টাইপ প্রশ্ন থাকে যার সঙ্গে একটি করে সাপোর্টিং সেন্টেন্স দিতে হয়। এমসিকিউ ব্যাপারটা কি? এমসিকিউ হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। একটি প্রশ্ন তার 4টি করে সম্ভাব্য উত্তর দেওয়া থাকে, তার মধ্যে যেটি সঠিক তার পাশে টিক চিহ্ন দিতে হয়। এটি হলো মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। ট্রু ফলস, ঠিক ভুল, তা এর মধ্যে জানার যেটা আছে সেটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ব্যাপারটা কি? সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কোনো বাক্যের অংশ বা কোনো ফ্রেজের অংশ বা কোনো গোটা বাক্যই হতে পারে যেটা তোমার উত্তরটাকে সাপোর্ট করছে। তোমার কোন উত্তর, তুমি ট্রু লিখছো না ফলস লিখছো, সেই উত্তরটাকে সাপোর্ট করছে। তারপরে 3 নম্বর কি? কমপ্লিট your sentences from information from the text. একটি বাক্য লিখতে লিখতে ছেড়ে দেওয়া হলো, বাকিটা ড্যাশ। কি করতে হবে? সেটিকে সম্পূর্ণ করতে হবে তোমাদের প্রদত্ত যে পরিচ্ছদ আছে সেখান থেকে ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করে। একটি কমপ্লিট চার্ট টাইপের প্রশ্ন থাকে, চার্ট পূরণ বা ছক পূরণ। সেটি সাধারণভাবে হু ডিড হোয়াট এরকম টাইপের হয়। হু ডিড হোয়াট মানে কে করেছে, কি করেছে, কখন করেছে, এরকম টাইপের ছক থাকতে পারে, অথবা কজ এফেক্ট টাইপের ছক হতে পারে। কজ এফেক্ট টাইপের এই ছকটা ছকের আকারে ছাড়াও কমপ্লিট দ্য সেন্টেন্সের মধ্যেও দেওয়া হতে পারে। তাতে প্রত্যেকটাতে একটা কজ কলাম থাকে, একটা এফেক্ট কলাম থাকে। কোনোটায় কজটা দেওয়া থাকে, কোনোটায় এফেক্টটা দেওয়া থাকে, কোনোটায় কার্য, কোনোটায় কারণ। তোমাদের ওই টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে উপযুক্ত জায়গায় উপযুক্ত উত্তরটি লিখতে হবে। তারপরে হচ্ছে শর্ট কোয়েশ্চেন আনসার। সাধারণভাবে একটি বাক্যে উত্তর চাওয়া হয়। বই থেকে বা গদ্য থেকে আমাদের যেটা দিকে গদ্যটা দিয়ে দেওয়া হচ্ছে, সাধারণভাবে আশা করা হয় যে ছেলেরা
তার থেকে দেখেই উত্তরটা লিখবে। এছাড়া কোশ্চেন পেপারে যে ভোকাবুলারি পার্ট থাকে সেই পার্ট সিতে একটি অংশ থাকে যাতে এই কোয়েশ্চেন নাম্বার 3 হয় সাধারণভাবে এই আনসিন কম্প্রিহেনশনটা, এর থেকে শব্দের অর্থ ওখানে দেওয়া থাকে, সেই অর্থ অনুযায়ী কোন শব্দটা সেই অর্থকে সাপোর্ট করছে সেই অর্থটা এই টেক্সট থেকে খুঁজে বার করে সেখানে লিখতে হয়। এ তো গেল ছকের কথা। ছাত্রছাত্রীদের বলবো, অনেকেই আমার মনে হয় যে প্যাসেজটা পড়ে ঠিক মতন মানে বুঝতে পারে না। খুব স্বাভাবিক, মানে যে বুঝতেই হবে এমনটা কিন্তু না। কম্প্রিহেনশন মানে বোধ, বোধ মানে বোঝা, কিন্তু ইংরাজি ভাষাটা অনেক সময় আমাদের কাছে অতটা সহজ নয়। অনেক শব্দের অর্থই আমরা বুঝতে পারি না, অনেক বাক্যের অর্থও আমাদের বোঝার বাইরে থেকে যায়। আমরা একটু আজকে শিখব যে কি করে সম্পূর্ণ লাইন টু লাইন বা ওয়ার্ড টু ওয়ার্ড মানে না জেনেও আমরা আনসিন কম্প্রিহেনশনের উত্তরগুলো লিখব। জানি না মানেই তো এমন নয় যে আমরা লিখে আসবো না, আমাদের কিছু লিখে তো আসতে হবে, এবং সেটা যাতে সঠিক হয় সেটাই তো আমাদের উদ্দেশ্য। যেহেতু আনসিন কম্প্রিহেনশনে 20 নম্বর থাকে, তাই এই 20টা নম্বর কিন্তু একদমই ফেলনা নয়। চেষ্টা করতে হবে যত বেশি সম্ভব নম্বর যাতে আমরা এই গ্রুপ থেকে তুলে নিতে পারি। প্রথমে বলবো, এই প্যাসেজটি পড়ার সময় হাতে একটা পেন্সিল নিয়ে বসবে। কি করবে পেন্সিলটা দিয়ে? যখনই পড়তে শুরু করবে যে কোনো অচেনা শব্দ, অচেনা বাক্য তার নিচে আন্ডারলাইন করতে থাকবে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু মাধ্যমিকে প্রশ্নপত্রটাই উত্তরপত্র ইংরাজিতে এবং এটা জমা দিতে হবে, অকারণে প্রশ্নপত্রটা নোংরা করো না। এভাবে আন্ডারলাইন করে যদি তোমরা পড়তে থাকো, দেখবে যে অনেকগুলো শব্দই বা অনেক অর্থই তোমাদের কাছে মোটামুটি পারিপার্শ্বিকগতভাবে পরিষ্কার হয়ে যাচ্ছে। এবারে উত্তরগুলো যথাযথভাবে প্রশ্ন অনুযায়ী লিখবে কি করে। সাধারণত এমসিকিউ এর ক্ষেত্রে বা ট্রু ফলসের ক্ষেত্রে সমস্যা সেরকমভাবে হয় না। সমস্যা চলে আসে যখন আমরা সাপোর্টিং স্টেটমেন্টটা লিখি। তবুও সাপোর্টিং স্টেটমেন্টগুলো যথাসম্ভব তোমরা সঠিক লেখার চেষ্টা করবে। যদি তোমাদের উত্তরটা ট্রু বা ফলসটা ঠিক থাকে, তাহলে কিন্তু তোমাদের সাপোর্টিং স্টেটমেন্ট ভুল হলেও তোমরা নাম্বার পাবে হাফ। কিন্তু যদি সাপোর্টিং স্টেটমেন্ট ঠিক আছে কিন্তু ট্রু বা ফলস ভুল হলো, সেক্ষেত্রে কিন্তু নাম্বারটা কাটা যাবে পুরোটাই। কমপ্লিট দ্য সেন্টেন্সের ক্ষেত্রে আশা করা হয় ছাত্রছাত্রীরা নিজেদের ভাষায় লিখবে, কিন্তু তোমরা যদি বইয়ের ভাষাতেই বা গল্প থেকে যেটা নেওয়া হচ্ছে সেখান থেকেই লেখো, তাহলেও কিন্তু নাম্বার কাটা দেওয়া হয় না। কোয়েশ্চেন আনসারের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, তবে চেষ্টা করবে উত্তরটা যেন খুব বড় না হয়, যথাযথ উত্তর লিখবে, ছোট করে লিখবে। চার্ট ফিলিংয়ের ক্ষেত্রে ঠিক কী চাওয়া হয়েছে সেটা বুঝতে হবে, এটা নিয়ে আমরা আগে আলোচনা করলাম। এবার শব্দার্থের মানে বোঝা অনেক সময় খুব ডিফিকাল্ট হয়ে যায়। তবু তোমরা তো আন্ডারলাইন করে করে শব্দগুলো পড়ছো। শব্দার্থতে প্রায় 8 নম্বর থাকে। অচেনা শব্দগুলোর কনটেক্সচুয়াল অর্থ বোঝার চেষ্টা করতে হবে। কনটেক্সচুয়াল অর্থগুলো বোঝার চেষ্টা করলেই তোমরা কিন্তু আমার মনে হয় মোটামুটি ঠিকঠাকভাবেই এর উত্তরগুলো লিখতে পারবে। একটি প্রশ্ন থাকে যে প্যাসেজটি রিপোর্ট নাকি স্টোরি নাকি বায়োগ্রাফি বা অটোবায়োগ্রাফি, কোনটা সঠিক, তার পাশে টিক চিহ্ন দাও। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। আমরা অনেকে জানি না এই 4টে ভাগের মানে কি কি। রিপোর্ট রাইটিংটা কি? রিপোর্ট রাইটিং হচ্ছে খবরের কাগজে যেমন প্রতিবেদন বেরোয় সেরকম প্রতিবেদন। এটা কি দেখে বুঝবে প্রতিবেদন? উপরে বাঁ দিকে শুরুতে একটা তারিখ, একটা বার দেওয়া থাকে। স্টোরি বা গল্পের অংশ কিনা সেটা দেখলেই বোঝা যায়। কোনো ফিকটিশিয়াস ক্যারেক্টার থাকবে, কোনো ব্যক্তিকে নিয়ে কোনো গল্পের অংশ থাকবে, গল্পটা বোঝাই যায়। বায়োগ্রাফি মানে জীবনী, কোনো ব্যক্তিকে নিয়ে লেখা হচ্ছে,
এবং সেটা কোনো ফিকটিশিয়াস বা কাল্পনিক ব্যক্তি নয়, কোনো একজন ব্যক্তি যিনি আসলে ছিলেন বা আছেন। অটোবায়োগ্রাফি কি? সেই ব্যক্তি নিজের সম্পর্কেই কিছু লিখেছেন, তারই কিছু অংশ যখন আমাদেরকে তুলে দেওয়া হবে তখন তাকে অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ বলা হবে। খেয়াল রাখতে হবে অটোবায়োগ্রাফিটা সাধারণভাবে ফার্স্ট পার্সন ন্যারেটিভে লেখা হয়, অর্থাৎ আই করে লেখা থাকে। আই করে লেখা থাকে মানে তখনই বুঝতে পারবে এটি একটি অটোবায়োগ্রাফিক্যাল পিস অফ প্যাসেজ। এই শব্দগুলোর মানে বুঝতে পারলেই তোমাদের কেল্লা ফতে, তোমরা অনেকটাই কভার করে ফেললে তোমাদের যে কাঙ্ক্ষিত নম্বর সেটা পাওয়ার জন্য। মাধ্যমিকে অনেক সময় দেখা গেছে যে সিন কম্প্রিহেনশনের থেকে আনসিন কম্প্রিহেনশনেই ছেলেমেয়েরা বেশি নম্বর পায়, তোমরাও পাবে, শুধু সঠিক পথ প্রদর্শনের অপেক্ষা। আমরা পথ দেখাচ্ছি, তোমরা সেই পথে হাঁটো, এগিয়ে চলো, তোমাদের সাফল্য অবধারিত। থ্যাংক ইউ।